রাজধানীর আদাবরে ছিনতাইকারী ছুরিকাঘাতে ওসি এসআই আহত। পুলিশের অভিযানে 2 জন গুলিবিদ্ধ সহ আটক 4 জন। দোকানদারকে কুপিয়ে ওখান থেকে টাকা পয়সা নিয়ে যায় এবং মোবাইল টোবাইল নিয়ে যায়। ওই ঘটনার প্রেক্ষিতেই মূলত আমরা অভিযান শুরু করি। আধিপত্যের দ্বন্দ্বে নরসিংদীর রায়পুরায় দুপক্ষের সংঘর্ষ, গুলিতে 1 জন নিহত। লালমনিরহাটে শিশু হত্যার ঘটনায় অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ। সরকারের প্রতিনিধির সাথে দিল্লির ব্যবহার গ্রহণযোগ্য ছিল না, মন্তব্য তথ্য উপদেষ্টার। প্রভাব পড়বে দুদেশের সম্পর্কে, বলছেন বিশ্লেষকরা। আমি মনে করি যে বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে এই বিষয়টি মোটেও সুখকর এবং স্বস্তিদায়ক কোনো বিষয় না। এক্সপেক্ট করব এই ঘটনার প্রভাব এনগেজমেন্টের ক্ষেত্রে প্রভাব পড়বে না। সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরাতে দুবাইয়ে নথি পাঠিয়েছে দুদক। তার বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতি ও দুর্নীতির 6 মামলা চলমান। সকালে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন। শুভকামনা জানিয়ে বাংলাদেশের সমর্থকদের শোভাযাত্রা। টেকটেক সভায় চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, বিনিয়োগ আসবে $50 কোটি, কর্মসংস্থান হবে 1 লাখ মানুষের। নবায়নযোগ্য জ্বালানি বিশেষভাবে সোলার বিদ্যুতের ব্যবস্থা সংযুক্ত করে এই প্রকল্পটা অনুমোদন দেওয়া হয়েছে। পদ্মা রেল সংযোগ সেতুর পিলারের কাছে মাটি কাটার ঘটনায় তোলপাড়, ঝুঁকির শঙ্কায় কাজ বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের। প্রয়োজনে সরানো হয়েছে, জানালেন মন্ত্রী। ওটা এক্সট্রা মাটি ছিল, এক্সট্রা ভাবে ভরাট করা ছিল, অবস্টাকেল তৈরি করার জন্য, কনস্ট্রাকশন কাজের সহায়ক হওয়ার জন্য। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছি। রাজধানীর আদাবরে ছিনতাইকারী চাপাতির আঘাতে আহত হয়েছেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম ও এসআই তরুণ কুমার। এ সময় আত্মরক্ষায় গুলি চালায় পুলিশ। গুলিবিদ্ধ হয় 2 ছিনতাইকারী, পরে আটক করা হয় 4 জনকে। এর আগে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে এক বিকাশ এজেন্টের দোকানে চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে। খবর পেয়ে অভিযানে যায় পুলিশ। সেখানে ছিনতাইকারীরা পুলিশের উপর উল্টো হামলা চালায়। সে সময় আহত হন ওসি ও এসআই। সেক্ষেত্রে 7 নম্বরে ওখানে একটা বিকাশের দোকানে ছিনতাইয়ের ঘটনা ঘটে। দোকানদারকে কুপিয়ে ওখান থেকে টাকা পয়সা নিয়ে যায় এবং মোবাইল টোবাইল নিয়ে যায়। ওই ঘটনার প্রেক্ষিতেই মূলত আমরা অভিযান শুরু করি। এবং আদাবরবাসী, মোহাম্মদবাসী তুমি বলবো যে কোনোভাবেই কোনো আতঙ্কিত হওয়ার দরকার নেই। আমরা খুব কম সময়ের ভিতরে ইনশাল্লাহ আদাবর মোহাম্মদপুরকে আমি নিরাপদ করবো ইনশাল্লাহ। দর্শক, এই বিষয়ে আরও জেনে নেব। ঘটনাস্থল থেকে এখন যোগ দিচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, আদাবরে ছিনতাই ও পুলিশের অভিযান নিয়ে আপনার কাছে নতুন আর কি তথ্য আছে, বিস্তারিত জানতে চাই। শাওন, মূলত আদাবরের ছিনতাইয়ের ঘটনার পরপরই কিন্তু পুলিশ অভিযানে নামে এবং অভিযানের পরপর যখন পুলিশ ঠিক আদাবরের এই ডেল্টা গার্মেন্টসের পেছনের সড়কটিতে এসে পৌঁছায় এবং মূলত পুলিশ ছিল সিভিল ড্রেসে, এবং যখনই এই পরিত্যক্ত ভবনের এই দরজাটি দিয়ে পুলিশ ভেতরে প্রবেশ করে এবং এই রুমটিতেই মূলত কিন্তু পুলিশ অপরাধীদের প্রথমে শনাক্ত করতে পারে যে তাদের অবস্থান এখানে নিশ্চিত হয়। মূলত তারা এই জায়গাটিতেই বসেই জানা গেছে যে তারা মাদক সেবন করছিলেন এবং পুলিশের পরিচয় না জানতে পেরে, যেহেতু পুলিশ সিভিল ড্রেসে ছিল, প্রথমে ওসি জাহিদুল এই রুমটি দিয়ে প্রবেশ করার সাথে সাথেই কিন্তু তাকে ছুরিকাঘাত করা হয় এবং তার পরপরই বাকি অপরাধীরা এই দিকে ঠিক রুমটির আরেক পাশ দিয়ে আরেকটি দরজা রয়েছে, সেই দরজা দিয়ে পালিয়ে যেতে চেষ্টা করেছিল তারা, কিন্তু আদতে তারা পালিয়ে যেতে পারেনি। সব
মূলত 4 জন ছিল এই রুমের ভেতরে, সবাইকেই কিন্তু এই পরিত্যক্ত ভবনের যে খালি জায়গাটি রয়েছে এই জায়গাটিতেই দুজনকে গুলিবিদ্ধ করা হয় এবং তারপরই কিন্তু এসআই তরুণ সহ আরও কয়েকজন পুলিশ সদস্য যখন এই রুমটির ভেতরে প্রবেশ করেছেন। আবার যদি একটু দেখাতে চাই যে এই রুমটির ভেতরে যখন পুলিশ সদস্যরা বাইরে থেকে প্রবেশ করেছেন, এসআই তরুণকেও কিন্তু ঠিক একইভাবেই ছুরিকাঘাত করা হয় এবং 2 জন পুলিশ সদস্য যখন আহত হন, পরে বাদবাকি সব পুলিশ সদস্যরাও ভেতরে প্রবেশ করেছেন এবং তারা কিন্তু বাকিদের ধরতে সক্ষম হয়েছেন। এখন পর্যন্ত পুলিশ যেটি বলেছেন যে রুবেল সহ মোট 4 জন অপরাধীকে তারা শনাক্ত করতে পেরেছেন এবং তারা ধরেছেন 4 জন অপরাধীদের এবং তাদের মধ্যে 2 জন রয়েছেন যারা গুলিবিদ্ধ ঠিক এই জায়গাটিতেই, বাইরের এই জায়গাটিতেই মূলত তারা গুলিবিদ্ধ হয়েছেন। এবং এই ঘটনার সাথে সাথেই কিন্তু পুলিশের যে ডিসি ইবনে মিজান সহ আরও বেশ কয়েকজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সাথে সাথেই চলে আসেন ঘটনাস্থলে এবং তারা যেটি বলছিলেন যে এখন পর্যন্ত অপরাধীদের শনাক্ত করে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরপরই তাদেরকে থানায় নিয়ে যাওয়া হবে এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের যে প্রক্রিয়া সেটি তারা শুরু করবেন বলে জানা গেছেন। এবং এই ঘটনায় পুলিশের এই দুঃসাহসিক অভিযানে কিন্তু এরই মধ্যেই তোলপাড় সৃষ্টি হয়েছে, যার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কিন্তু বেশ কয়েকজন স্বরাষ্ট্রমন্ত্রীও আসবেন বলে আমরা জানতে পেরেছি এবং তিনি কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের সাথে কথা বলবেন এবং তখন হয়তো আমরা বিস্তারিত আরও জানাতে পারবো। শাওন। রেদওয়ান, ধন্যবাদ আপনাকে। লালমনিরহাটের আদিতমারীতে শিশুকে হত্যার ঘটনায় অভিযুক্তের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধরা। বিক্ষুব্ধদের হামলায় আহত হয় পুলিশ সহ অন্তত 30 জন। দায়িত্বে গাফিলতির অভিযোগে প্রত্যাহার করা হয়েছে থানার ওসিকে। এদিকে নরসিংদীর রায়পুরায় আধিপত্যকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অনিক নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আহত 4 জন হাসপাতালে চিকিৎসাধীন। লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার হয় 7 বছরের শিশু নন্দিনীর মরদেহ। এই ঘটনায় জড়িত সন্দেহে বিক্ষুব্ধরা সকাল থেকেই প্রতিবেশী বিধানচন্দ্রের বাড়ির সামনে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা ঘেরাও করে রাখেন অভিযুক্তের বাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় পুলিশ, আনসার ও বিজিবি। এ সময় বিক্ষুব্ধদের হামলায় পুলিশ সহ আহত হয় অন্তত 30 জন। স্বজন ও স্থানীয়দের অভিযোগ, গতকাল নিখোঁজ হওয়ার পর থানায় গেলেও পুলিশ কোনো অভিযোগ গ্রহণ করেনি। আমাদের ছেলেপেলেরা গেছে জিডি করতে, সেই জিডি নাকি আমার এসপি সাহেব নেয় নাই, ওসি সাহেব গ্রহণ করে নাই। এই জন্যে জনগণ পুলিশের উপর ক্ষিপ্ত। মানুষ নিখোঁজ হয়, নিখোঁজ হওয়ার পরে তাকে হত্যা করা হয় এবং পুলিশ সেখানে কোনো পুলিশের সহযোগিতা পায় না। যখন আসামিকে নিয়ে যাইতেছে তখন জনগণ আটকায় রাখছে, পরে পুলিশ 2-1টা গুলি মারছে আকাশের মধ্যে, পরে জনগণ সরছে, পরে আপনার আসামিকে নিয়ে চলে গেছে ওরা। পরে অবরুদ্ধদের পুলিশি হেফাজতে নেওয়া হয়। দায়িত্বে গাফিলতির অভিযোগে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হককে প্রত্যাহার করা হয়। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ সুপার। যখন আমরা নিয়ে আসি তখন আবার হঠাৎ আন্দোলিত হয়ে যখন রাস্তা ব্যারিকেড দিল, আমাদের গাড়ি সরকারি সম্পত্তির উপরে যখন অ্যাটাক করলো, আমাদেরকে যখন অ্যাসল্ট হলো, তখন আমরা সরকারি সম্পত্তি এবং জানমালের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা জাস্ট সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছি। কেউ আইন ভঙ্গ করলে তার জন্য রাষ্ট্রের শাস্তির ব্যবস্থা রয়েছে। আমরা শাস্তির সর্বোচ্চ যে শাস্তির ব্যবস্থাটা যেন হয়, আমরা সেই লক্ষ্যেই কাজ করব। এভাবে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রতিপক্ষের দিকে এগিয়ে যাওয়া, কারো গায়ে আবার বুলেট প্রুফ জ্যাকেট। নরসিংদীর রায়পুরার দড়িগাঁও এলাকায় দুপক্ষের সংঘর্ষের সময় দেখা যায় এমন চিত্র। জানা যায় দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে নাজিমুদ্দিন ও আলাল মুন্সির গ্রুপের মধ্যে বিরোধ চলছে। এর জেরে সংঘর্ষে জড়ায় তারা। সংঘর্ষে 3 জন গুলিবিদ্ধ সহ আহত হয় বেশ কয়েকজন। আমরা ঘরের মধ্যে গুলি করছে, আমরা বাড়ির মধ্যে আয়া আমরা বাড়ি কোনো কাজা দিনের মানুষ না, আমরা কাজা করি না। আমরা কোন দলে যে মারছে ভাই কইতে পারলে তো জানলাম না, খুঁজ করতারি না। আমি তো আমার শ্বশুর বাড়িতে আছিলাম। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের ভর্তি করা হয় নরসিংদী সদর হাসপাতালে। সেখান থেকে গুরুতর আহত 3 জনকে পাঠানো হয় ঢাকায়। দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে নিয়ে ঝামেলা চলতেছিল, তারই ধারাবাহিকতায় আজ ভোর রাতের দিকে ঝামেলা তাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে থানা পুলিশ, জেলা থেকে অতিরিক্ত পুলিশ এবং র্যাব সহ উপজেলা প্রশাসন সহ ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে এসে আমরা ঘটনাস্থল পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। তাপস সরকার, যমুনা নিউজ।
দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তারা অসৌজন্যমূলক আচরণ করেছে, তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে দেশে ফিরেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তবে এই ঘটনায় দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন ডাক্তার জাহেদুর রহমান। জানান, দ্বিপাক্ষিক ও অমীমাংসিত বিষয়ে অবদান রাখার ক্ষেত্রে যথাযথ আমন্ত্রণ পেলে আবারও ভারতে যাবেন তিনি। দাবি করেন, কূটনৈতিক পাসপোর্ট এখনও নেননি, তবে তার দাবি কূটনৈতিক পাসপোর্ট না থাকায় তার সাথে হয়রানিমূলক আচরণের মূল কারণ নয়। ভারত মহাসাগরীয় আঞ্চলিক সহযোগিতা জোট আইওরার 2 দিনব্যাপী সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার মঙ্গলবার থাকার কথা ছিল দিল্লিতে, অথচ সেই সম্মেলন কেন্দ্রিক অনাকাঙ্ক্ষিত ঘটনায় দেশে ফিরে তাকে ব্রিফিং করতে হলো ঢাকায়। আমার আজও ভারতেই থাকার কথা ছিল, কিন্তু ঘটনাচক্রে আইওরা সম্মেলনে অংশ নিতে রবিবার রাতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তথ্য উপদেষ্টা, কিন্তু বাংলাদেশ সরকারের প্রতিনিধি হলেও তাকে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স দেয়া হয়নি, বরং 2.5 ঘন্টা বসিয়ে রেখে হেনস্থা করা হয়। এই রাষ্ট্রের একটা পদে আছি, সেই পদের প্রতি যে সৌজন্য সেটা ল্যাক করেছে বলে আমার মনে হয়েছে। আমি ম্যালট্রিটেড হয়েছি, আমার সাথে সঠিক বিহেভ করা হয় নাই। আমাকে নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যা তারা সমাধান করা অথবা অবজেকশন আগে দেয়া, এরকম কিছু হলেই হয়তো হতো। আমার সাথে ওখানে যা হয়েছে আমার কাছে মনে হলো যে আমাদের ইনস্ট্যান্ট একটা প্রতিবাদ করা দরকার, সেই কারণে আমি আসলে ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছি। তথ্য উপদেষ্টা বলেন, ঘটনার সময় দিল্লিস্থ বাংলাদেশের হাইকমিশনার সহ কর্মকর্তারা ছিলেন। দাবি করেন, কূটনৈতিক পাসপোর্ট থাকলেও হেনস্থার শিকার হতেন দিল্লি বিমানবন্দরে। কূটনৈতিক পাসপোর্ট আমি নেইনি মানে অন্য কোনো কারণে না, একটু নিচ্ছি নেব করতে করতে হয়েছে। কূটনৈতিক পাসপোর্ট কোনো কারণ না, কারণ আমার পাসপোর্টে সার্ক স্টিকার দেয়া হয়েছে, তার মানে কূটনৈতিক পাসপোর্ট যেভাবে কাজ করে সেভাবেই এফেক্টিভ হওয়ার কথা। আমি কূটনৈতিক পাসপোর্ট নিতে কিন্তু বাধ্যও না, ওটা একটা প্রিভিলেজ। বাংলাদেশ ভারতের সাথে সমমর্যাদা ও সম্মানের সম্পর্ক চায়, প্রতিবেশী পাল্টানো যায় না, এই কথাটি বাংলাদেশের মতো ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য। তবে ভারতীয় কর্মকর্তাদের অসৌজন্যমূলক আচরণ দুই দেশের সম্পর্কে প্রভাব পড়বে না বলে মনে করেন তথ্য উপদেষ্টা। আমি এক্সপেক্ট করব এই ঘটনার প্রভাব দুই দেশের ভবিষ্যৎ এনগেজমেন্টের জন্য, আমি এনগেজমেন্ট কথাটা বলছি, এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে এনগেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট, এনগেজমেন্টের ক্ষেত্রে প্রভাব পড়বে না। উপদেষ্টা বলেন, যথাযথ আমন্ত্রণ পেলে আবারও ভারতে যাবেন। আমি যদি প্রপার ইনভিটেশন পাই আমি নিশ্চয়ই যাব। আমাদের ভারতের সাথে এনগেজ করতে হবে এবং সেখানে যদি কোনোভাবে রোল প্লে করতে পারি আমি সেটা লুফে নেব। তথ্য উপদেষ্টা বলেন, তিনি দেশে ফিরলেও বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যরা আইওরা সম্মেলনে অংশ নিচ্ছেন। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনায় বাংলাদেশ ভারত সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে এই ঘটনা অগ্রহণযোগ্য ও নিন্দনীয়। এই ঘটনা দুই দেশের রাজনৈতিক সম্পর্কের দুর্বলতার প্রতিচ্ছবি বলেও মত তাদের। ভারতকে সম্পর্ক উন্নয়নে আরও বেশি মনোযোগী হবার পরামর্শ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। আইওআর এর একটি সম্মেলনে অংশ নিতে রোববার সরকারের তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান ভারতের রাজধানী দিল্লির উদ্দেশ্যে রওনা হন। সেখানে বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের নামে প্রায় 2.5 ঘন্টা তাকে বসিয়ে রাখে ইমিগ্রেশন। এরপর দেশটিতে প্রবেশ না করে দেশে ফিরে আসেন উপদেষ্টা। রাষ্ট্রীয় কাজে দিল্লি যাওয়া এবং বিমানবন্দরে বাংলাদেশের পক্ষ থেকে সকল তথ্য জানানোর পরও এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। এজন্য প্রতিবেশী দেশটির দূতকেও তলব করা হয়। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আপনি যেটা বললেন দুঃখজনক বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। বিষয়টিকে গভীরভাবে বিশ্লেষণ করছেন বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তা অত্যন্ত অগ্রহণযোগ্য এবং আমি মনে করি যে বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে এই বিষয়টি মোটেও সুখকর এবং স্বস্তিদায়ক কোনো বিষয় না। এরকম বিহেভিয়ার কোনো অবস্থাতেই প্রমাণ করে না যে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে আদৌ আগ্রহী। বিশ্লেষকদের মতে দিল্লি ইমিগ্রেশনের এমন ব্যবহার দুই দেশের রাজনৈতিক দুর্বলতার প্রতিচ্ছবি। বাংলাদেশে যারা দায়িত্বশীল পদে রয়েছেন তাদের ব্যাপারে আমার মনে হয় মনোযোগের ঘাটতি ভারতে আছে এবং যেটা আমি মনে করি যে বাংলাদেশ ভারত রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও কিছুটা দুর্বলতার প্রকাশই করে। এতে করে যে কাজটা হয়েছে দুই দেশের মধ্যে সম্পর্ক সরকার লেভেলে যেমন উন্নয়ন হওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে গিয়েছে,
এবং ভারত বিরোধী যে মনোভাব বাংলাদেশের ভেতরে জনগণের মধ্যে ছিল, সেই ভারত বিরোধী মনোভাবও আরো কিন্তু তীব্রতর হয়েছে। এমন ঘটনা কেন হয়েছে বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরাতে সংযুক্ত আরব আমিরাতকে চিঠি পাঠিয়েছে দুদক, জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র আক্তারুল ইসলাম। এদিকে পাসপোর্ট জালিয়াতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে দেশে এখন 6টি মামলা। একটি মামলায় বিচার চলছে, শেষ হয়েছে 5 সাক্ষীর জবানবন্দি, আর বাকি 5টি রয়েছে তদন্তাধীন। এসব নথিপত্র পাঠানো হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানিয়েছেন, বেনজিরকে বিচারের মুখোমুখি করতে প্রত্যর্পণের বিষয়ে কাজ করছে সরকার। 2024 সালের 4 মে অনেকটা লুকিয়ে দেশ ছাড়েন সাবেক আইজিপি বেনজির আহমেদ। ডিএমপি কমিশনার, র্যাবের ডিজি, সবশেষ পুলিশের আইজিপি। এসব পদে থেকে জোর গলায় দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থানের কথা বলতেন তিনি। তোমরা এই প্রায় 1300 সদস্য, নবীন সদস্য বাংলাদেশ পুলিশে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে। অথচ দেশ ছাড়ার পর বেরিয়ে আসে বেনজিরের নজিরবিহীন দুর্নীতির তথ্য। মামলা হয় 6টি, রেড নোটিশ জারি করে ইন্টারপোল। গত 12 জুন দুবাইতে গ্রেফতারের পর তাকে দেশে ফিরিয়ে আনতে মামলার নথিপত্র প্রস্তুত করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যা দুবাইয়ে পৌঁছানোর পর যাচাই বাছাই করবে দেশটির আদালত। দুদক সূত্রে জানা গেছে, বেনজিরের বিরুদ্ধে দুর্নীতি ও জালিয়াতির 6 মামলা, 11,04,43,576 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং 15,68,00,000 টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগের 2 মামলায় সাক্ষ্য দিয়েছেন কয়েকজন। বাকি 4 মামলার তদন্ত এখনও চলমান। পুলিশের শীর্ষ পদে থেকেও নিজেকে বেসরকারি চাকরিজীবী পরিচয় দিয়ে পাসপোর্ট নিয়েছিলেন বেনজির আহমেদ। এই মামলাটিরও তদন্ত চলছে। পুলিশ সদর দপ্তর এসব মামলার গ্রেফতারি পরোয়ানা, এজাহার, অভিযোগপত্র আর তদন্তের সারসংক্ষেপ দুবাইয়ে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। দুর্নীতি, পাসপোর্ট জালিয়াতি সহ বিভিন্ন মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি বেনজির আহমেদকে ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ গ্রেফতার করেছে। তাকে বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশের প্রত্যর্পণের প্রক্রিয়া চলমান। এটা বাংলাদেশ পুলিশের সাম্প্রতিককালের ইতিহাসে অন্যতম সাফল্য। প্রত্যর্পণ অনুরোধ পাওয়ার পর আমিরাতের আদালত এসব নথিপত্র যাচাই করে তাকে বাংলাদেশে পাঠানো হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। 30 লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে কাজ শুরু করেছে বর্তমান সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, গ্রামীণ মানুষদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে চায় তার সরকার। দুপুরে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মাঠ পর্যায়ের রিপোর্টারদের সঙ্গে সৌজন্য আলাপে এসব কথা জানান প্রধানমন্ত্রী। বলেন, প্রধানমন্ত্রীর দায়িত্বে চাপ আছে প্রচুর সমস্যা, সীমাবদ্ধতা। এর মধ্যেই মানবিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন দেশ গড়তে চান তিনি। বিএনপি নেতাকর্মীদের যে কোনো অপকর্মের বিরুদ্ধে দলীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়ে নিজের কঠোর অবস্থান তুলে ধরেন তারেক রহমান। জানান, মিথ্যা ও বিভ্রান্তি সৃষ্টিকারী খবর প্রচারের বিরুদ্ধে আইনগত ভিত্তি তৈরির কাজ করছে সরকার। আমরা সেগুলোর উপরে ট্যাক্স বাড়িয়েছি যেইটা সিমিলার প্রোডাক্ট দেশে প্রডিউস হচ্ছে। দেশে যেই প্রোডাক্টের মিলটা আছে ওইটাকে প্রোটেক্ট করার জন্য ইম্পোর্টটার উপরে আমরা ট্যাক্স বাড়িয়ে দিয়েছি। আমাদেরকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হবে, আমাদের সন্তানদেরকে আমাদেরকে যেভাবে হোক তাদেরকে আমাদের রাইট ট্র্যাকে রাখতে হবে। সেটা শিক্ষার মাধ্যমে হোক, সেটা কালচারের মাধ্যমে হোক, সেটা স্পোর্টসের মাধ্যমে হোক, সেটা মানবিক, সামাজিক, ধর্মীয় মূল্যবোধগুলো তাদের মাঝে দেওয়ার মাধ্যমে হোক। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে কাল নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে লিওনেল মেসির আর্জেন্টিনা। জয় দিয়ে আসর শুরুর প্রত্যয় কোচ লিওনেল স্কালোনির। ইনজুরি কাটিয়ে খেলবেন গোলরক্ষক এমি মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ। বিপরীতে চমক উপহার দিতে প্রস্তুত রিয়াদ মাহরেজের আলজেরিয়া। বাংলাদেশ সময় সকাল 7টায় শুরু হবে ম্যাচ। যুক্তরাষ্ট্রের কানসাস থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মুজনিয়া বিন তারেক।
বিশ্বকাপ মিশন শুরুর আগে স্বস্তির হাসি কোচ লিওনেল স্কালোনির মুখে। শঙ্কার মেঘ কেটেছে, চোট কাটিয়ে আলজেরিয়ার বিপক্ষে খেলছেন গোলরক্ষক এমি মার্টিনেজ। সংবাদ সম্মেলনে হাসি মুখে সেই তথ্য নিশ্চিত করেছেন স্কালোনি নিজেই। এমিলিয়ানো মার্টিনেজ ভালো আছে, তাকে নিয়ে ইনজুরির যে শঙ্কা ছিল তা কেটে গেছে, তাকে পাওয়া যাবে এবং প্রথম ম্যাচে খেলতে সে প্রস্তুত। আলজেরিয়ার বিপক্ষে দিবু তার সেরাটা দিতে মুখিয়ে আছে। সুখবর আছে আক্রমণ ভাগে। নাম্বার 9 পজিশনে শতভাগ ফিট হুলিয়ান আলভারেজ। আক্রমণ ভাগে লিওনেল মেসির সঙ্গী হতে এই অ্যাটলেটিকো মাদ্রিদ তারকাকে লড়তে হবে লাউতারো মার্টিনেজের সঙ্গে। তবে রক্ষণে অভিজ্ঞ তাগলিয়াফিকোর সার্ভিস মিস করবে আলবিসেলেস্তারা। আলজেরিয়াকে হারাতে দুই ধরনের কৌশল ঠিক করে রেখেছেন স্কালোনি। 4-3-3 অথবা 3-5-2 ফরমেশনে ম্যাচ শুরু করবে আলবিসেলেস্তারা। এলএম10-এর শেষ বিশ্বকাপের শুরুটা ভালো করতে সব বিকল্পই হাতে রেখেছেন এই আর্জেন্টাইন মাস্টারমাইন্ড। আসলে আলজেরিয়া মরক্কোর মতোই এক প্রতিপক্ষ। তারা বেশ একই রকম খেলে। তাদের দলে দুর্দান্ত কিছু খেলোয়াড় আছে এবং তাদের একজন দারুণ কোচ আছেন যাকে আমিও চিনি এবং যিনি তার দলকে খুব ভালো খেলান। আর ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচটি দেখলে বোঝা যায় কেন আপনার আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই। স্পেনের ক্ষেত্রেও আমরা দেখেছি যে কোনো প্রতিপক্ষই সহজ নয়। 12 বছর পর বিশ্বকাপে ফেরা আলজেরিয়ার র্যাঙ্কিং 27 নম্বরে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে লড়াইয়ে দলটির বড় ভরসা নিঃসন্দেহে রিয়াদ মাহরেজ। জমাট রক্ষণের সঙ্গে কাউন্টার অ্যাটাকে আর্জেন্টিনাকে রুখে দেওয়ার পরিকল্পনা আফ্রিকার প্রতিনিধিদের। বিশেষ করে গোলরক্ষক পজিশনে সবার দৃষ্টি থাকবে জিদান পুত্র লুকা জিদানে। বিশ্বকাপের আগে নেদারল্যান্ডসকে হারানো ও উরুগুয়ের সঙ্গে ড্রয়ের আত্মবিশ্বাস সঙ্গী টিম আলজেরিয়ার। প্রথম ম্যাচটি সবার জন্যই কিছুটা অজানা বা রহস্যময়। এ কারণে আমাদের নিজেদের উপর মনোনিবেশ করা, নিজেদের উজাড় করে দেওয়ার চেষ্টা করা এবং কাঙ্ক্ষিত ফলাফল বয়ে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ প্রথম ম্যাচের ফলাফল সবসময় আপনাকে পরবর্তী ম্যাচগুলোর দিকে আরো বেশি আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যেতে সাহায্য করে। এর আগে একবারই মুখোমুখি হয়েছিল দু দল। 2007 সালের সেই ম্যাচে 4-3 গোলে জিতেছিল আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের এই কানসাস সিটি স্টেডিয়ামে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর কাছে হোঁচট খেয়েছে, তাই বাড়তি সতর্কতা আলবিসেলেস্তা শিবিরে। পূর্ণ শক্তিমত্তা এবং সেরা কৌশল নিয়েই মাঠে নামবেন কোচ স্কালোনি। বিপরীতে 12 বছর পর বিশ্বকাপ খেলতে আসা আলজেরিয়া অপেক্ষায় আছে একটি অঘটন জন্ম দেয়ার। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, কানসাস সিটি স্টেডিয়াম, কানসাস, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে আর্জেন্টিনার খেলার আগাম উন্মাদনায় মাততে দলটির ফ্যান ক্লাবের শোভাযাত্রায় অংশ নিয়েছে শত শত সমর্থক। সাদা নীলের রঙে মেতে মঙ্গলবার বিকেলে শাহবাগে জড়ো হতে থাকেন আলবিসেলেস্তাদের সমর্থকরা, যেখানে অংশ নেন দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল সালামও। আর্জেন্টিনার পতাকার পাশাপাশি লাল সবুজের পতাকা উড়িয়ে শাহবাগ থেকে সায়েন্স ল্যাব হয়ে রবীন্দ্র সরোবরে জড়ো হয় সাদা নীলের সমর্থকরা। কণ্ঠ উঁচিয়ে জানান দেন আবারও বিশ্বজয়ের আকাঙ্ক্ষার। এ সময় আর্জেন্টিনার সমর্থকদের শুভ কামনা জানান দক্ষিণ সিটি প্রশাসক আব্দুল সালাম। আমি যেহেতু মেসির ডাইহার্ট ফ্যান, তো আমি আমার ওর নাম রাখছি মেসি। আর্জেন্টিনা বরাবরের মতো আমাদের এবারও হতাশ করবে না। আমরা বিশ্বাস করি যে আর্জেন্টিনা কালকে ম্যাচ অত্যন্ত ভালো খেলবে এবং বিশ্ব চ্যাম্পিয়নের ধারা এবারও অক্ষুণ্ণ রাখবে। অবশেষে একনেক সভায় আলোর মুখ দেখল চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প। এতে চীনা ঋণ মিলবে প্রায় 2,500 কোটি টাকা। অন্য প্রকল্পের চেয়ে সুদের হার থাকবে কম। সভা শেষে ব্রিফিংয়ে এমনটা জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। এবার একনেক সভায় 7,003 কোটি টাকার 5টি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে ফেনীর মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ সহ পানি সম্পদ মন্ত্রণালয়ের 3টি এবং 100টি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের সংশোধনী প্রস্তাব অনুমোদিত হয়েছে। প্রায় 1 দশক ধরে ঝুলে আছে চট্টগ্রামের আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প। তবে প্রধানমন্ত্রীর বেজিং সফরের আগেই মিলেছে সুখবর। বিএনপি সরকারের 5ম একনেক সভায় অনুমোদন পেয়েছে প্রকল্পটি।
সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয়। পরিকল্পনা কমিশন জানায় এ প্রকল্প বাস্তবায়ন হলে $50 কোটি বিনিয়োগ আসবে, কর্মসংস্থান হবে 1 লাখ মানুষের। প্রকল্পের আওতায় গ্যাস, বিদ্যুৎ সংযোগ, সড়ক ও সেতুসহ প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা হবে। 5 বছরের মধ্যে এটি বাস্তবায়ন করবে বেজা। এছাড়াও পানি সম্পদ মন্ত্রণালয়ের 3টি প্রকল্প ও 100টি উপজেলায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের সংশোধনী প্রস্তাব অনুমোদন পেয়েছে সভায়। Supporting infrastructures project for Chinese economic and industrial zone, যে পরিবেশগত যে বিবেচনার জায়গা, এইটা যে ঘাটতিগুলো আছে সেগুলো পূরণ করতে হবে এই প্রকল্পে। একই সাথে সেখানে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষভাবে সোলার বিদ্যুতের ব্যবস্থা সংযুক্ত করে এই প্রকল্পটা অনুমোদন দেওয়া হয়েছে। অন্য ক্ষেত্রে যে সমস্ত লোনের সুদের হার, তাতে এই সুদের হার যেতে কম আছে। একনেক সভায় দীর্ঘশত্রুতার যেসব প্রকল্প 60% বেশি বাস্তবায়ন করা হয়েছে তা দ্রুত সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে। কাজের গতি বাড়াতে তদারকি করবে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সংশ্লিষ্ট দফতর। সবকিছু নিয়ে একটা ড্যাশবোর্ড হবে, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকবে, পরিকল্পনা মন্ত্রণালয় থাকবে, অর্থ মন্ত্রণালয় থাকবে, প্রত্যেকটি মন্ত্রণালয় থাকবে তাদের নিজ নিজ প্রকল্পগুলোর ক্ষেত্রে, যাতে করে সমস্ত দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীবর্গ এবং অন্যান্য কর্মকর্তারা তারা এটার প্রতিটি অগ্রগতি দেখতে পান, কোথায় কোন প্রকল্প কোথায় যাচ্ছে। সভায় কক্সবাজারে বিমান সেনা ব্যারাক কমপ্লেক্স নির্মাণ সহ $50 কোটি কম ব্যয় সম্বলিত 4টি প্রকল্প অবহিত করা হয়েছে। সবুজ পাতার যে প্রকল্পগুলো তার সাথে ইন্টিগ্রেট করা যায়, তার জন্য আমরা কাজ করছি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছে এলজিআরডি মন্ত্রী স্থানীয় সরকার মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সংসদে টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এই তথ্য জানান। বলেন, আগামী 1 বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। বাজেটের প্রাপ্যতার উপর ভিত্তি করে পর্যায়ক্রমে এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে পারে, এরপর ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকার সংস্থার নির্বাচন হবে। মন্ত্রী আরও জানান, নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশন সহ দেশে 13টি সিটি কর্পোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে সম্পন্ন হবে। রাজধানী ঢাকা থেকে গাবতলী, মহাখালী সহ 4 প্রধান বাস টার্মিনাল রাতারাতি সরানো হবে না। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এক্ষেত্রে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের রেল খাত নিয়ে বৈঠক শেষে ব্রিফিংয়ে সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। প্রশ্নের জবাবে বলেন, বন্ধ থাকা বাংলাদেশ ভারত মৈত্রী ও বন্ধন ট্রেন চালুর সিদ্ধান্ত এখনো হয়নি। শেখ রবিউল ইসলাম বলেন, 10 নতুন জেলায় রেলপথ নির্মাণের পরিকল্পনা আছে সরকারের। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে গতকাল সোমবার রাজধানীর যানজট নিরসনে নেওয়া হয় নানা সিদ্ধান্ত। সেখানে নির্দেশনা দেয়া হয় ঢাকা শহর থেকে গাবতলী, মহাখালী, সায়দাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল সরানোর। সড়ক পরিবহন মন্ত্রী জানান, প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা বাস স্ট্যান্ডে থেকে যে যানজট তৈরি হচ্ছে, যে অব্যবস্থাপনা তৈরি হচ্ছে, ওইটার পরিবর্তন চাচ্ছে। মহাখালী বাস স্ট্যান্ড থাকছে আপাতত, এটা স্থায়ীভাবে সরানো হবে উত্তর একটা জায়গায়, সেখানে 50 বিঘা জায়গা একবার করে একটা সিদ্ধান্ত। বাস স্ট্যান্ড সবগুলি সরবে, কিন্তু এই যে রাতারাতি সরে যাচ্ছে আমি তা বলছি না। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ঢাকা কলকাতা ট্রেন সার্ভিস বন্ধ রয়েছে। এক্ষেত্রে নতুন কোনো সিদ্ধান্ত নেই বলেও জানান রেলমন্ত্রী। সেটা এখনো সিদ্ধান্ত হয়নি, সেটা নিয়ে আলাপ আলোচনা আছে এবং অনেক কিছুটা পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে যে নতুন করে এই লাইনটি কতটুকু বাংলাদেশ এবং ইন্ডিয়ার স্বার্থে ব্যবহার হবে। রেল খাতের সার্বিক পরিস্থিতি সংকট সম্ভাবনা নিয়ে মঙ্গলবার বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে সিদ্ধান্ত হয় মানিকগঞ্জ সহ রেলপথ নেই এমন 10 জেলায় রেল যোগাযোগ স্থাপনের। ঢাকা, টঙ্গী, জয়দেবপুর, এট দ্য সেম ঢাকা, মানিকগঞ্জ, ঢাকা নরসিংদী, তো মানিকগঞ্জ ট্রেন যোগাযোগ নেই। তো আমরা ঢাকা মানিকগঞ্জ এটা করার একটা সিদ্ধান্ত নিয়েছি যে কমিউটার ট্রেন, মানে ঢাকা থেকে মানুষ তার ব্যবসা কর্ম সব কিছু ছেড়ে পাশের জেলাগুলিতে দ্রুততম সময় আসতে পারে এবং যেতে পারে। এ সময় মন্ত্রী পদ্মা রেল সেতুর পিলারের নিচ থেকে মাটি কেন সরানো হয়েছে তার ব্যাখ্যাও দিয়েছেন। উঁচু জায়গা হয়ে যাওয়ার পর ওখান থেকে আবার মই দিয়ে কিছু কিছু জিনিস চুরি হয়েছে বা হওয়ার উপক্রম হয়েছে, যার ফলে সার্বিক বিবেচনা ওটা সরানো হয়েছিল। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।
পদ্মা সেতুর রেল সংযোগ সেতুর পিলারের নিচে মাটি কাটার ঘটনা দেশজুড়ে জন্ম দিয়েছে আলোচনার। কেউ কেউ শঙ্কা করছেন এতে ভয়াবহ ঝুঁকির মুখে পড়তে পারে পুরো সেতু। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাটি কাটার ভিডিও ছড়িয়ে পড়লে কাজ বন্ধের নির্দেশনা দেয় জেলা প্রশাসন। অন্যদিকে রেলপথ মন্ত্রণালয় বলছে চুক্তির অংশ হিসেবেই মাটি কাটছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। পদ্মা সেতুর রেল সংযোগ সেতু সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে রেল সেতুর পিলারের নিচে একটি চক্রের মাটি কাটার ভিডিও। বিষয়টি নানা আলোচনা সমালোচনা জন্ম দেয়। দেখা যায় রেল সংযোগ সেতুর 84 থেকে 87 নম্বর পিলারের গা ঘেঁষে মাটি কাটা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, রেল সংযোগ সেতু নির্মাণে বাংলাদেশের পক্ষে কাজের তদারকি করেছেন এমন ঠিকাদারের সাথে মিলে মাটি কেটেছে স্থানীয় প্রভাবশালী চক্রটি। যেহেতু নিচের মাটি সরাই ফেলছে, পিলার নরম হয়ে যাইব, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে। ক্ষতিগ্রস্ত হইব যে পিলার সাথে মাটি জন্য লেগে গেছে, ক্ষতিগ্রস্ত হবে না। সরজমিনে দেখা গেল মাটি কেটে তা নেওয়া হয়েছে পার্শ্ববর্তী ইউএসএ ইটভাটায়। শ্রমিকরা জানালেন সেতুর কাছ থেকেই মাটি কেটে নেওয়া হয়েছে। বালু আনছে ওই ব্রিজের তলতে। কিনে আনছে এটা তো সাবেরা বলতে পারো, আমরা তো বলতে আমাকে রাখতে কইছে বালু, আমরা গাড়ি দেখে রাখছি। ওটা হ্যাঁ বলতে পারবো, কাগজে বিক্রি করে রাখতে মাটি বিক্রি করে আমরা কি রাখতে থাকি নাকি। পিলারের কাছে মাটি কাটার খবর পেয়ে কাজ বন্ধের নির্দেশ দেন জেলা প্রশাসক। জানান বৈধ কাগজপত্র না থাকায় মাটি কাটা বন্ধ করতে বলা হয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য যিনি কনসালটেন্ট আছেন তার তত্ত্বাবধানে এবং ওই প্রকল্পের যে মূল ঠিকাদারি তার একটা পার্ট হিসেবে এটা করা হচ্ছে, কিন্তু আমরা তাদের এই বক্তব্যে সন্তুষ্ট না, আমরা অফিসিয়াল ডকুমেন্ট দেখতে চেয়েছি। তবে রেলপথ মন্ত্রণালয়ের সচিব দিলেন ভিন্ন তথ্য। রেল সংযোগ সেতু নির্মাণের সময় মালামাল পরিবহনের জন্য মাটি ফেলে অস্থায়ী রাস্তা তৈরি করা হয়। চুক্তি ছিল প্রকল্পের কাজ শেষে সেই রাস্তার মাটি সরিয়ে নেবে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান। সেই চুক্তি অনুযায়ী কাটা হচ্ছিল সেতুর পিলারের পাশের মাটি। ভায়াডাক্টের সময় কন্ট্রাক্টর একটা অস্থায়ী রাস্তা নির্মাণ করেছিল। দেখা ছিল ওদের কন্ট্রাক্ট এগ্রিমেন্টে অস্থায়ী যা কিছু করবে পরবর্তীতে তারা সেটা সরিয়ে আগের মতো আবার করে দিবে। আর্মিদের উপস্থিতিতে তারা এটা মাটিগুলো কেটে আগের মতো করতে যাচ্ছিল। রাষ্ট্রীয় স্থাপনা যেন ক্ষতিগ্রস্ত না হয় বা ভবিষ্যতেও কোনো ধরনের ঝুঁকিতে না পড়ে সেদিকে লক্ষ্য রাখার দাবি স্থানীয়দের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। জামায়াত এনসিপি সরকারের সাথে মিলমিশের বিরোধী দল নয়, যে কোনো যৌক্তিক বিষয়ে সংসদে বিরোধিতা করে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন বিরোধী দলের ভূমিকা সামনে আরও শক্তিশালী হবে। দুপুরে এলটি ভবনে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন জামায়াত আমির। তিনি বলেন শুধু বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে এবারের বিরোধী দল। জামায়াত আমির মন্তব্য করেন 2008-এর পর কোনো শক্তিশালী বিরোধী দল ছিল না। এর পরবর্তী সময় সরকারি বিরোধী দল ও সরকারের ভূমিকায় ছিলেন। জামায়াত আমির বলেন বর্তমানে সংসদ বিরোধী দল জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বক্তব্য রাখে। জানান যতদিন জনগণের পক্ষে সংসদে কথা বলার সুযোগ থাকবে ততদিন সংসদে থাকবে এই বিরোধী দল। সরকারি দল বিরোধী দল মিলে মন্ত্রণালয়ে ভাগাভাগি হয়েছে। যেটা সংসদে সমাধান হওয়ার সংসদে হবে, যেটা না হওয়ার রাজপথে হবে। আমরা জনগণের দাবি ছেড়ে দেব না, ছেড়ে দেওয়ার কোনো অধিকার আমাদের নাই। উই আর কমিটেড। আমরা আমাদের কমিটমেন্ট ভায়োলেট করতে পারি না। আমরা তাইলে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করবো, ওই কাজ আমরা করব না। আমাদেরকে খুব গরম বিরোধী দল ভাববেন না এবং খুব নরম বিরোধী দল ভাববেন না। আমাদেরকে একটা যৌক্তিক বিরোধী দল হিসাবে দেশের স্বার্থে কাজ করার জন্য আপনারা সহযোগিতা করবেন। ইসলামী ব্যাংকে টাকা উত্তোলনের তেমন চাপ নেই। শাখা ব্যবস্থাপকরা জানিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। যেসব গ্রাহক এফডিআর ভাঙানোর আবেদন জানিয়েছিলেন তাদের অনেকেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। এদিকে পর্ষদ পুনর্গঠন সহ 7 দফা দাবিতে গভর্নর বরাবর স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারীরা। চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণের পর অস্থিরতা কমেছে ইসলামী ব্যাংকে। স্বাভাবিক হয়ে আসতে শুরু করেছে লেনদেন। গ্রাহকের আস্থা ফেরাই কমেছে টাকা তোলার চাপ। শাখাগুলোতেও নেই গ্রাহকের তেমন ভিড়। উল্টো টাকা জমা দিতে দেখা গেছে অনেককে। এমনি তো কোনো সমস্যা নাই, টাকা ওনারা দিচ্ছে, কোনো প্রবলেম হয় নাই কখনো, মনে হয় না আগামীতেও হবে। এই ব্যাংকের প্রতি অনেক বছরের আস্থা থেকে এখানে আসছি। মনের ভিতরে আতঙ্ক কাটছে এবং আমরা পুরোনো টাকা আবার জমা রাখবো। ইসলামী ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন গেল কয়েকদিনের তুলনায় মঙ্গলবার টাকা তোলার চাপ ছিল অনেক কম। কমেছে স্থায়ী আমানত তুলে নেওয়ার প্রবণতাও। চলতি সপ্তাহের মধ্যে পুরোপুরি স্বাভাবিক অবস্থা ফিরে আসবে বলেও আশা তাদের। চেয়ারম্যানকে কেন্দ্র করে
আমাদের যে একটা মাঠে অস্থিরতার সৃষ্টি হয়েছিল, এটার কারণে আমাদের প্যানিক উইথড্রল হয়েছে। বোর্ড যখন বাংলাদেশ ব্যাংক ভেঙে দিল, ভেঙে দেওয়ার পরে কিন্তু এটার প্রবণতা প্রায় আপনার 1/4, 4 ভাগের 1 ভাগ বা অথবা 1.5 ভাগ এরকম পর্যায়ে চলে আসছে। গতকালকে আমাদের ট্রানজাকশন অলমোস্ট স্বাভাবিক ছিল। ইভেন কি অনেকেই আসছে যে আগের দিন যারা নোটিস করে গেছে আমাদেরকে যে ভাঙবে আয়সা, উইথড্র করবে ক্যাশ, তারা আয়সা আবার গতকালকে সেটাকে রিভাইভ করে গেছে, বলছে না আমরা ভাঙবো না, থাকুক। যেহেতু বোর্ড চেঞ্জ হয়েছে তারা একটু আশাবাদী হয়েছে। এদিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণের পরও মাঠ ছাড়েনি আন্দোলনকারীরা। মঙ্গলবারও প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংকে যান আন্দোলনকারীরা। অবস্থান নেন প্রধান ফটকের সামনে। পর্ষদ পুনর্গঠন এবং এমডি পদে ওমর ফারুককে পুনর্বহাল সহ 7 দফা দাবি জানিয়ে গভর্নর বরাবর স্মারকলিপি দেন তারা। ইসলামী ব্যাংকের এই সংকট থেকে দ্রুত আমরা মুক্তি পাওয়ার জন্য ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পরিষদ দ্রুত গঠন করতে হবে। গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ইসলামী ব্যাংকের যে শেয়ারগুলো অবৈধভাবে এস আলম দখল করে নিয়েছিল, জোর করে কেড়ে নিয়েছিল, সেগুলি প্রকৃত মালিকের কাছে ফিরে দিতে হবে। ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফেরাতে সরকার এবং বাংলাদেশ ব্যাংকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। কক্সবাজারের মাতামুহুরীতে নিখোঁজের 2 দিন পর 7 বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে সংঘবদ্ধ বলাৎকারের পর হত্যা করে ডোবায় ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। সকালে মাইজপাড় এলাকার একটি পরিত্যক্ত ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে 3 জনকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তাদের একজন বলাৎকার ও হত্যার বিষয়টি স্বীকার করেছে। বাকি অপরাধীদের ধরতে কাজ করছে পুলিশ। পরিবার ও স্থানীয়রা জানায়, রোববার সন্ধ্যার পর থেকে নিখোঁজ হয় শিশু ওয়াহিদুল ইসলাম। খোঁজাখুঁজির পরও সন্ধান মেলেনি। আজ সকালে পরিত্যক্ত ডোবায় মরদেহ ভাসতে দেখে পরিবার ও স্থানীয়রা। সেটি উদ্ধার করে পুলিশে খবর দেয়। প্রশাসনের মাধ্যমে এদের 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এখানে সরাসরি, এবং আজকে ওদেরকে থানা হাজতে নিয়ে যাওয়া হয়েছে। 13 তারিখ সন্ধ্যা 5টার সময় নিখোঁজ হয়ে খোঁজাখুঁজি মাইকিং করছি, এরপরে নভাইলে মার বাইছে 3 কার্য দিবসের মধ্যে এই হত্যাকাণ্ডর রায় কার্যকরে তাদের ফাঁসি কার্যকর করার জন্য আহ্বান জানাচ্ছি। ধর্ষণ ও জোর করে ভ্রূণ নষ্ট করার অভিযোগে শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধানকে হাসপাতাল থেকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বিকেলে কুমিল্লার 3 নং আমলি আদালতের বিচারক তৈয়বুদ্দিন এই আদেশ দেন। এর আগে সকালে জিসানকে ছাড়পত্র দেয় হাসপাতাল। পুলিশ জানায়, ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর এক বিধবা নারীর সাথে প্রেমের সম্পর্কে জড়ান জিসান। পরে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে গর্ভপাতে বাধ্য করা হয়। পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আত্মগোপনে চলে যান জিসান। গত শুক্রবার রাতে জেলার লাকসাম রেলওয়ে জংশন এলাকা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। ওই রাতে বাদী হয়ে জিসানকে প্রধান আসামি করে মোট 4 জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী নারী। রাজশাহীর পিরোজপুর রাউথা সীমান্তে জড়ো করা 23 জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। শুক্রবার চারঘাট উপজেলার পিরোজপুর রাউথা সীমান্তের বিপরীতে পদ্মা নদীর ওপারে ভারতের মুর্শিদাবাদ জেলার কাগমারি চর এলাকায় প্রায় 150 জন নারী, পুরুষ ও শিশুকে জড়ো করে রাখা হয়। তাদের মধ্যে 23 জনকে কাগমারি ও খালিশপুর বিএসএফ ক্যাম্পের তত্ত্বাবধানে পদ্মা নদীর ভারতীয় অংশ থেকে 2টি নৌকায় করে বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি চলছিল। তবে সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানের কারণে নৌকাগুলো ছাড়তে পারেনি। বাধ্য হয়ে গতরাতে শূন্যরেখার ভারতীয় অংশে ভুক্তভোগীদের ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ। চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে বিএসএফের পশ্চিম কার্যক্রমে সহায়তার অভিযোগে 7 বাংলাদেশিকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করেছে বিজিবি। প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সোমবার রাতে রোকনপুর সীমান্ত দিয়ে স্থানীয় মাঝির সহায়তায় নৌকাযোগে এক নারীকে বাংলাদেশে পৌঁছিনের চেষ্টা চালায় বিএসএফ। এ সময় বিজিবি টহল দলের পাশাপাশি স্থানীয়রা তা প্রতিহত করে। গোমস্তাপুর থানার ওসি নুরে আলম জানিয়েছেন, বিভিন্ন সময় বিএসএফের পশ্চিম কার্যক্রমে সহায়তা করার অভিযোগে 7 বাংলাদেশিকে পুলিশের কাছে সোপর্দ করেছে বিজিবি। সোমবার রাতেই তাদের থানায় হস্তান্তর করা হয়। এর আগে 13 জন একই সীমান্ত দিয়ে 15 জনকে বাংলাদেশে পুষিনের চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবির বাধায় বিএসএফ তাদের ফিরিয়ে নেয়।
ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারকে এরই মধ্যে ভার্চুয়ালি সই করেছে দুই পক্ষ। খুব শিগগিরই প্রকাশ করা হবে বিস্তারিত। এই তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন শুক্রবার নাগাদ পুরোপুরি খুলে যাবে হরমুজ প্রণালী। সোমবার G7 সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছানোর কিছুক্ষণ পরই এমন মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। তবে চুক্তির বিষয়াদি ও শর্তগুলো ঠিক কবে প্রকাশ করা হবে তা নির্দিষ্ট করে জানাননি মার্কিন প্রেসিডেন্ট। সুইজারল্যান্ডের জেনেভায় শুক্রবার চুক্তিটির আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান হবার কথা রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও দাবি করেন চলতি সপ্তাহে প্রকাশ করা হবে ওয়াশিংটন তেহরান চুক্তির বিষয়বস্তু। এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।